রাজ্যে ভাঙা গড়ার খেলা চলছে। এই খেলা হয়তো বেশ কিছুদিন বা আগামী বেশ কিছুদিন দেখা যাবে, নিরন্তর হয়তো দেখা যাবে। নদীর এপার ভাঙলে ওপার গড়ে, এরকম তো একটা বিশ্বাস মানুষের মধ্যে রয়েছে, তো সেই প্রক্রিয়া চলছে। কিন্তু এই মুহূর্তে বাংলা ছাড়িয়ে আমাদের নজর রাখতে হবে রাজধানীর দিকে, স্পেসিফিক বললে যন্তর মন্তরের দিকে। সেখানে এক ভদ্রলোক গত 19 দিন ধরে, বা আজকে ধরলে মোট 19 দিন ধরে অনশনে বসে রয়েছেন, সোনাম ওয়াংচুক। তার অনশনের কারণ সারা ভারতবর্ষ জুড়ে একটা তুমুল একটা আলোড়ন তৈরি করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বৈজ্ঞানিক, শিক্ষাবিদ, তিনি এর আগেও অতীতে নানান ইস্যুতে ঝাঁপিয়ে পড়েছেন। দেশের যে কোনো সংকটে তাকে দেখা গিয়েছে। সেই সোনাম ওয়াংচুক এই 19 দিন ধরে কেন অনশনে বসে রয়েছেন, ককরোচ জনতা পার্টির সঙ্গে তার যোগ কোথায়, আর এই অনশনের আসলে কোথায় গুরুত্ব, কোন দিকে ঘটনা যাচ্ছে, এই নিয়ে আজকে আলোচনার জন্য সঙ্গে রয়েছেন প্রাক্তন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। আপনারা সবাই তাকে চেনেন। আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। স্যার, আপনাকে স্বাগত। একটা জিনিস, স্যার, এই ঘটনাটা, সোনাম ওয়াংচুকের ঘটনা আপনাকে কতটা উদ্বেগে রেখেছে, বা এই ঘটনাটার অভিঘাত কি চলছে, মানে হতে পারে? আর প্রথমে আমি বলি যে আমি ভীষণভাবে ব্যক্তিগতভাবে খুব উদ্বেগের মধ্যেই আছি, হুম। বিশেষ করে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে। সোনম ওয়াংচুক তো লাদাখবাসী। হুম। আহ, ওনার নামটা আমি প্রথম জেনেছিলাম থ্রি ইডিয়টস 2009-এ যে হ্যাঁ, সিনেমাটা হ্যাঁ, রিলিজ হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। সেই সিনেমাটা বোধহয় সকলেই দেখেছেন হুম, হুম, এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুম, একটা সিনেমা। এবং সেই সিনেমাটা দেখার পরে আমরা যারা শিক্ষক, আমরা একটা পাঠ্যপুস্তক ধরে, একটা সিলেবাস ধরে ছাত্রদের পড়াই, একটা স্টিরিওটাইপ পরীক্ষা পদ্ধতির মধ্যে ছাত্রদের মূল্যায়ন করি, এই ছাত্র ভালো, ওই ছাত্র খারাপ, এইসব করি। তাদের কাছে একটা ধাক্কা লেগেছিল ওই সিনেমাটা দেখার পরে। হুম, অর্থাৎ প্রথাগত যে প্রোটোটাইপ যে শিক্ষা ব্যবস্থার বাইরে নতুন কিছু ভাবনা চিন্তা করা যায়, করা উচিত, তারই একটা ইঙ্গিত ছিল ওই ছবিটাতে, হুম, ছায়াছবিটাতে। হুম, এবং সেখানে তখনই নামটা জেনেছিলাম এই চলচ্চিত্রের যে তিনটি চরিত্র, বিশেষ থ্রি ইডিয়টস তিনটে হুম, চরিত্র, তার মধ্যে যে প্রধান চরিত্রে আমির খান অভিনয় করেছিলেন, হুম। তার পেছনে রাইট। প্রেরণা ছিল হুম, সোনম ওয়াংচুকের। হুম, অর্থাৎ সোনম ওয়াংচুকের নামটা তখনই প্রথম আমি জানি, হুম। তখন অল্প বিস্তর জানছিলাম। তারপরে 2023 সালে, তো ওইখানে ওই সিনেমাতে বোধহয় নাম ছিল ফুংসো কুয়ানুরু। হ্যাঁ, হুম, কিন্তু তারপরে 2023 সালে আহ, ওই যে অমিতাভ বচ্চনের দ্বারা নিয়ে একটা কোন বনেগা করোড়পতি, হুম, 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 তার একটা এপিসোড সোনম ওয়াংচুককে নিয়ে হয়েছিল। হুম, আমি সেটা খুব পুরোটাই দেখেছিলাম। দেখার পরে সোনম ওয়াংচুক সম্পর্কে আমার গভীর শ্রদ্ধা উদ্রেক হয়। হুম, একটা ছোট্ট উদাহরণ দিই। লাদাখ যে অঞ্চল, আমি কোনোদিন যাইনি, যাওয়ার সুযোগ হবে কিনা জানি না, কিন্তু ওখানকার যে পরিবেশ, ওখানকার যে প্রকৃতি, ওখানকার যে মানুষের জীবনযাত্রা, সেখানে দাঁড়িয়ে প্রাথমিক স্কুলে এফ মানে ফ্যান, হুম, এফ ফর ফ্যান, কিন্তু ওখানকার মানুষ ফ্যান কি জিনিস কোনোদিন দেখেনি। ফ্যান মানে এফ এন ফ্যান, হুম, হুম, পাখা। হুম, কারণ ওই অঞ্চলের যা তাপমাত্রা, হুম, সেখানে পাখা কোনোদিন ব্যবহার হবে না। হুম, কিন্তু তাদেরকে যদি পড়ানো হয় এফ মানে ফ্যান, তাহলে তারা বুঝবে না। হুম, একটা প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের কিভাবে বোঝালে তার পক্ষে গ্রহণযোগ্য হবে, তার ক্ষেত্রে শিক্ষা গ্রহণটা আনন্দদায়ক হবে, এর যে একটা ভাবনা, হুম, সেইটা ওনার কথাবার্তা বা অন্যান্য অনেক কিছু থেকে বেরিয়ে আসে। এক কথায় তিনি এডুকেশন রিফর্মিস্ট, হুম, এক কথায় তিনি ইনোভেটর, হুম, এক কথায় তিনি পরিবেশবিদ। হুম, হুম, এরকম একটি মানুষ, সৎ সজ্জন, এই কথাটা বলার কোনো প্রয়োজন নেই। এবং অহিংস পথে ভারতের যে সংবিধান, হুম, তার প্রতি তার সম্পূর্ণ শ্রদ্ধা, ভালোবাসা রেখে, দায়িত্ববোধ রেখে তিনি তার এই কাজগুলো করে চলেছেন। হুম, কোনো কিছু পদের আশায় নয়, কোনো কোনো অর্থের আশায় নয়, কোনো কারো কাছ থেকে বাহবা পাওয়ার আশায় নয়, পুরস্কার পাওয়ার আশায় নয়। কিন্তু তিনি সাম্মানিক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, তিনি রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড অর্জন করেছেন, অনন্য সাধারণ একজন শিক্ষাবিদ। তো তার এই যে অবস্থা, ভারতবর্ষ সাধারণতান্ত্রিক দেশ, তার রাজধানী দিল্লি, দিল্লির যন্তর মন্তরে
যেখানে রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর বাসভবন, প্রধানমন্ত্রীর দপ্তর সবকিছু রয়েছে। সেই যন্তর মন্তরে 18 দিন পার করে 19 দিন তিনি আমরণ অনশন করছেন লোকতান্ত্রিক দেশের একটা পরিমণ্ডলে। কিন্তু লোকতন্ত্রের যে মূল কথা, লোকের বা জনগণের যে প্রশ্ন, জনগণের যে দাবি, তাকে মর্যাদা দিয়ে প্রশাসন, সরকার কথা বলবে। এখনো পর্যন্ত 18টা দিন পার হয়ে গেছে, সরকারের তরফ থেকে কোনো হেলদোল নেই। এই যে হেলদোল নেই, আমরা যদি বুঝতাম যে ইতিমধ্যে সরকার পক্ষের থেকে দুবার যাওয়া হয়েছে, কিছু কথাবার্তা হয়েছে, ডায়ালগ চলছে, হয়তো মিটে যাবে। কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই 18 দিনে সরকার অনড়। এবং অনড় শুধু কথাটা বললে ভুল বলা হবে, যে ইস্যুতে উনি অক্র জনতা পার্টির মানে ব্যানারে অনশনটা করছেন, সেটা হচ্ছে দেশের যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি। এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিটা কেন উঠেছে না, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে নিট ইউজি, নিট পিজি, নানারকম ভর্তির পরীক্ষাগুলো হয়, তাতে বহুবার বহু রাজ্যে গত 1 দশকে পেপার লিক হয়ে চলেছে। মানে পেপার লিক যেন একটা মানে বার্ষিক অনুষ্ঠানের মতো হয়ে গেছে। এবং শুধু একটা পেপার লিক, নিছক পেপার লিক একটা শব্দবন্ধ নয়, তার ফলে যে ছাত্রছাত্রীরা, অভিভাবক, শিক্ষক শিক্ষিকারা একটা মনোযোগ দিয়ে পড়াশোনা করে একটা কম্পিটিটিভ পরীক্ষায় বসছে, তারপরে যখন জানছে সেটা লিক হয়ে গেছে, তাতে অবসাদে অনেকে আত্মহত্যা করছে। এবং এই বছর প্রায় শুনেছি 15-16 জন আত্মহত্যা, 20 জন শুনেছি সংখ্যাটা। যাই হোক, এর পরেও একটা সাধারণতান্ত্রিক লোকতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী নৈতিক দায়িত্ব নিয়ে তার পদত্যাগ করাটাই হচ্ছে তার কর্তব্য। সেই কর্তব্য তারা তো করছেনই না, বরং তার দাবি যখন সাধারণ ছাত্র যুবরা উত্থাপন করছে, তাকে আরো গুরুত্ব দিয়ে সোনম ওয়াংচুক তাদের সঙ্গে যুক্ত হয়ে সেই দাবিটাকে উত্থাপন করছে এবং তার জন্য আমরণ অনশন করছে। তার 18 দিন পেরিয়ে যাচ্ছে, তারপরেও সরকারের কোনো হেলদোল নেই। এ কি অমানবিক সরকার এই আমাদের দেশে! এই অবস্থায় দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা সোনম ওয়াংচুককে অল্প বিস্তর চেনে, তারা সবাই উদ্বেগের সঙ্গে আছে, গভীর উদ্বেগের সঙ্গে আছে। আমিও তার সঙ্গে গভীর উদ্বেগের সঙ্গে আছি। এবং গত কয়েকদিন আমার যেটুকু ক্ষমতা, আমি ফেসবুকে তার সম্পর্কে আমি লিখছি, এবং আমার এইখানে সেটা আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে। আমি গত বছর যখন মহাকুম্ভ হচ্ছিল প্রয়াগের ত্রিবেণী সঙ্গমকে ঘিরে, সেই মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অনেকে মারা গেছিলেন। সেই শাহী স্নানের মুহূর্তে বহু কিছু ঘটনা ঘটেছিল। সেই সময় আমি একজনের জীবনী নিয়ে একটা লেখা লিখেছিলাম, সে হচ্ছে ডক্টর গুরুদাস আগরওয়াল, জিডি আগরওয়াল। আচ্ছা। এবং তিনি এই গঙ্গা পুনরুজ্জীবন জন্য, মানে গঙ্গা দূষণ মুক্ত হোক, গঙ্গা যাতে দূষণ নিয়ন্ত্রণ হয়, এই নিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে বারবার দাবি জানিয়েছিলেন, মাঝে মাঝে অনশন করেছিলেন, আবার অনশন প্রত্যাহার করেছিলেন। শেষে তিনি হরিদ্বারে গঙ্গা পুনরুজ্জীবনের দাবিতে অনশন করছিলেন। এবং সেই অনশন করতে করতে 111 দিন অনশনের পরে 112তম দিনে তিনি মারাই যান। এই মোদী সরকার কোনো কর্ণপাত, ভূক্ষেপ কিছুই করেনি। এ কি অমানবিক পরিস্থিতি, ভাবা যায় না আর কি। মানে সেই ডক্টর গুরুদাস আগরওয়ালের যে অনশন এবং তার মৃত্যু, গঙ্গা বাঁচানোর জন্য যিনি প্রথম শহীদ হয়েছেন বলা ভালো, তারপরে এই সোনম ওয়াংচুকের যে পরিস্থিতি, সেই ভয় আবার মনের মধ্যে কাজ করছে। এই সরকার এত অমানবিক, সাধারণতন্ত্র, সংবিধানকে যেভাবে তারা মানে হেনস্থা করে চলেছে বা এটাকে গুরুত্ব না দিয়ে চলেছে, তাতে আশঙ্কা জাগছে। এবং এখনই শরীরের যা পরিস্থিতি, তার যে রক্তচাপ, তার যে সুগার লেভেল, তার যে ওজন যেভাবে কমছে, দাঁড়াতে পারছে না, হাঁটতে পারছে না, প্রায় 9 কেজি ওজন কমে গিয়েছে। প্রায় 9 কেজি ওজন কমে গেছে। উদ্বেগ তো বাড়ছে। স্যার, 3টে অনশনের ঘটনা আমি আপনাকে বলবো, যার মধ্যে আপনি অলরেডি জিডি আগরওয়ালের ঘটনাটা আপনি উল্লেখ করলেন।
প্রথমটা হচ্ছে 2000 সালে আপনার শর্মিলা চানু মণিপুরের ওই ঘটনা, এবং 2011 সালে হচ্ছে আন্না আন্না হাজারে দিল্লিতে ওই একই জায়গায় যন্ত্র মন্ত্রে দুর্নীতির বিরুদ্ধে ওটার তিনি- মধ্যে রামলীলা ময়দানে ছিল আচ্ছা, যাই হোক ওই একই মানে দিল্লিতে। রাজধানীতে আর কি। এই তিনটে ঘটনাকে আপনি কি একই বন্ধনীতে রাখবেন? মানে আপনি সোনাম ওয়াংচুকের ঘটনাকে কি এই একই বন্ধনীতে রাখবেন? মানে প্রত্যেক ক্ষেত্রেই তো দেখা গিয়েছে যে মানুষ চেষ্টা করেছেন স্রোতের বিপরীতে হাঁটার, এবং সব ক্ষেত্রেই দেখা গিয়েছে যে একটা সরকারি আঘাত নেমে এসছে, প্রতিরোধ নেমে এসছে। এক্ষেত্রেও কি আপনি এই ব্যাপারটাকে, সোনাম ওয়াংচুকের ঘটনাটাকে একই বন্ধনীতে রাখবেন? না, তিনটে বিষয়ে আমার মোটামুটি খেয়াল আছে। তার মধ্যে মণিপুরের ওই যে মহিলা যিনি শর্মিলা করেছিলেন, চানু, হ্যাঁ, শর্মিলা চানু, 2000 সালে ওটা। আর এখন যে সোনম ওয়াংচুক করছেন, হুম, এ দুজনের উদ্দেশ্য মহৎ। কোনো রাজনৈতিক স্বার্থে, কোনো পাওয়া পাওয়ির স্বার্থে এটা উনি করছেন না। একবারে অন্তর থেকে তার যে চাহিদা, সেই চাহিদার বহিঃপ্রকাশে এই অনশনটা। কিন্তু শর্মিলা চানুর ক্ষেত্রে স্যার আমরা দেখেছিলাম যে 3 দিন না 4 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হয়, আত্মহত্যা করতে চাইছেন এই আশঙ্কায় তাকে গ্রেপ্তার করা হয়, এবং তাকে কিন্তু টিউব দিয়ে খাবার দেওয়া হয় পরবর্তী 16 বছর প্রায়। হ্যাঁ, হ্যাঁ, সেটা আসলে উনার যে দাবিটা ছিল সেটা হচ্ছে মণিপুর কেন্দ্রিক, হুম, হুম, মানে সারা ভারতবর্ষের মানুষের জন্য নয়, তার যে অঞ্চল, হুম, তার উদ্দেশ্য মহৎ। হুম, কিন্তু সারা ভারতবর্ষের মানুষের কাছে ওই দাবিটা ততটা গুরুত্বপূর্ণ মনে হয়নি। হুম। কিন্তু সেই কারণে ওখানে নিপীড়নমূলক ব্যবস্থা নেয় সরকার, এবং তার ফলে তিনি শেষমেশ বলে তার দাবি পূরণ হয়। না। তিনি যে দাবিতে অনশনটা করেছিলেন, আন্না হাজারের দাবির পেছনে কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, হুম, এবং সেটা পরে পরে সবাই মানুষ বুঝতে পেরেছে। হুম, এবং আন্না হাজারে সেই একমাত্র তখন করেছিলেন এই ভ্রষ্টাচার মুক্ত দেশ গড়ার ইত্যাদি কারণ দেখিয়ে। কিন্তু এখন প্রচুর ভ্রষ্টাচার হচ্ছে, তার উদাহরণ একবারে মানে কাগজে কলমে রয়েছে। তার একটি শব্দও আমরা মুখে শুনতে পাইনি অনশন তো দূরের কথা। হুম। অর্থাৎ তার থেকে এটা প্রমাণিত হয় যে তিনি যে উদ্দেশ্যে করেছিলেন এটা একটা সংকীর্ণ স্বার্থে, রাজনৈতিক স্বার্থে সেটাকে একসঙ্গে আমি ফেলতে চাই। হুম, কিন্তু আমি সোনম ওয়াংচুক যে এখনো অনশনে আছেন, হুম, এবং সারা দেশের মানুষ উদ্বেগের মধ্যে আছেন, সারা দেশের কেন বিদেশের মানুষও বটে, এইটা কিন্তু সামগ্রিকভাবে ভারতবর্ষ এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, হ্যাঁ, সেইখানে তিনি কিন্তু একটা মহৎ ভূমিকা পালন করছেন। কিন্তু সেই মহতের ভূমিকাকে এই দুঃশাসন কিভাবে দেখবে এবং এর পরিণতি কোন দিকে হবে সেই নিয়ে আমি খুব উদ্বেগের মধ্যে আছি। স্যার, একটা জনস্বার্থ মামলা দিল্লি হাইকোর্টে হয়েছিল যে তাকে যাতে অনশন ভাঙানো যায়, সরকার যাতে এতে হস্তক্ষেপ করেন। সোনাম ওয়াংচুক কি চাইছেন সেটা নিয়ে চর্চা হোক, আলোচনা হোক, সরকার নামুক, সরকারের চিকিৎসা মানে যারা চিকিৎসক রয়েছেন তারা তার দেখভালের ব্যবস্থা করুক। এই বিষয় নিয়ে আজকে দিল্লি হাইকোর্ট কিন্তু একদম পরিষ্কার বলেছে যে আহ, সরকার এই ব্যাপারটাতে কোথাও না কোথাও সেই অর্থে নজর দিচ্ছে না। এটা খুব ক্যাটাগরিক্যালি দিল্লি হাইকোর্ট কিন্তু মেনশন করেছে। এটা কি আপনার মনে হয় যে এবার সরকার নড়বে, বা সরকারের এবার মানে খানিকটা হেলদোল দেখা যাবে সরকারের মধ্যে? এখন এই বিষয়টা হাইকোর্টে গেছে, দিল্লি হাইকোর্ট থেকে এই বক্তব্যটা এসছে। বর্তমান পরিস্থিতিতে তবুও বলবো মন্দের ভালো। হুম, কিন্তু একটা লোকতান্ত্রিক দেশে হাইকোর্টে গিয়ে এরকম একটা মন্তব্য, বক্তব্য বা একটা নির্দেশ আসবে কেন? হুম, আমার প্রশ্নটা আগে সেইখানে। হুম। আমাদের মানে দেশটা হাইকোর্ট বললে তবে জীবনের মূল্য আছে এটা বুঝতে হবে। এইটা যদি বুঝতে হয়, হুম, দেখুন, যে দেশের যে তন্ত্রই থাক, হুম, সবার উপরে তো মানুষ। হুম, মানুষের জীবন বাজি রেখে যখন কেউ একটা দাবি নিয়ে এসছে, সেই দাবিটার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য নয়, একটা সৎ উদ্দেশ্য, তার একটা প্রেক্ষাপটও আছে, হুম, এবং নির্বাচিত একটা সরকারও আছে। হুম, সরকার তো এগিয়েছে, তার সঙ্গে ডায়ালগ করা উচিত। হুম, অর্থাৎ তার মধ্যে দাঁড়িয়ে হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট থেকে যে নির্দেশটা এসছে, হয়তো নড়াচড়া হবে, হুম, কিন্তু সেই নড়াচড়ার মধ্যে আমাদের দেশের সংবিধানের যে স্পিরিট, হুম। একটা লোকতান্ত্রিক সরকারের থেকে যেটা সাধারণ মানুষ আশা করে, হুম। সেটা প্রতিফলিত হবে কিনা আমার সন্দেহ আছে।
স্যার, আপনি নিশ্চয়ই দেখেছেন, গতকাল সোনাম ওয়াংচুক নিজে একটা ভিডিও বিবৃতি দিয়েছেন। তাতে তাতে তিনি পরিষ্কার বলেছেন যে আহ, আমি অনশন করছি। এটা ঘটনা যে আমি একটা উদ্দেশ্য নিয়ে অনশন করছি। এত মানুষ, মানে যারা পরীক্ষা দিচ্ছেন, শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা, এদের ভবিষ্যতের কথা ভেবে আমি এই অনশনটা করছি। আমার জন্য অনেকে উদ্বিগ্ন হচ্ছেন, উদ্বেগ প্রকাশ করছেন, এটা সত্যি কথা। কিন্তু এটা ছাড়া উপায় ছিল না আমার কোনো। 20 জুলাই যন্তর মন্তরে তিনি জমায়েতের ডাক দিয়েছেন। আপনার কি মনে হয় এই জমায়েতটাকে, মানে ভারতীয় মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের ইতিহাসে একটা খুব সিগনিফিকেন্ট কোনো একটা দিন হতে চলেছে? পাওয়া উচিত। আজকে 16 তারিখ, হুম। 20 তারিখ এই আহ্বানটা আছে আমি জানি। হুম। এবং সোনম ওয়াংচুককে এই সময়কালে বহু মানুষ কিন্তু প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আবেদন জানাচ্ছেন হুম। তার শারীরিক অবস্থার উদ্বেগের কথা বিবেচনা করে, হুম। যে আপনার এই দাবি, আপনার এই মহত্বতা, আপনার এই সদিচ্ছা আমাদের এই কান কালা চোখে না দেখা সরকার বুঝবে না। হুম। আপনি আপনি অনশন প্রত্যাহার করুন, আপনি বেঁচে থাকুন, আপনার বেঁচে থাকাটা ভারতবর্ষের জন্য অত্যন্ত প্রয়োজন। অনেকেই এই আবেদনও করছেন হুম। এবং আমি জানি সেই আবেদনে উনি কিন্তু সাড়া দেবেন না। মানে আমি উনাকে যেভাবে চিনি, হুম। অতএব আমিও আবেদন করতে পারি, কিন্তু আবেদন করলে উনি সেটা মানবেন মনে হয় না। এবং তিনি যে কথাটা বলেছেন সেটাই আমি আশা করেছিলাম, যে তিনি বলবেন আমার জীবনটা বড় বিষয় নয়, হুম। ভারতবর্ষের এত আপামর ছাত্রছাত্রী, শিক্ষার্থী, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, হুম। এটাকে আমি কিছুতেই হতে দেব না। হুম। সেই জায়গা থেকে তিনি তার জীবন বাজি রেখে হুম। গণতান্ত্রিক পদ্ধতিতে, অহিংস পদ্ধতিতে হুম। সব মানুষকে জানিয়ে তিনি কাজটা করছেন, এবং হুম। তিনি সেই আবেদনটাও সেই জায়গা থেকে রেখেছেন। হুম। এবং আহ, সংবেদনশীল সকল মানুষের উচিত এই তারিখটাতে যে যার জায়গায় যে যার মতো করে, হুম। সবাই তো আর দিল্লি যন্তর মন্তরে যেতে পারবে না, হুম। এত বৃহৎ ভারতবর্ষের যে ভৌগোলিক অবস্থান, হুম। কিন্তু এই ডাকে হুম। সহমর্মিতা জানাতে, সমর্থন যোগাতে, যার যেখানে যেমন অবস্থান আছে সে অবস্থান থেকে কিছু একটা করা উচিত। না, উনি তাই তাই বলছেন যে সবার পক্ষে তো সেটাই হওয়া উচিত। পৌঁছানো সম্ভব নয়। স্যার, একটা জিনিস আপনি বলুন। এর আগে আপনার সঙ্গে একবার আমি একটা এপিসোড করেছিলাম, তাতে ককরোচ জনতা পার্টি নিয়ে কথা হচ্ছিল আপনার সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে ককরোচ জনতা পার্টি কতটা সরকারের, মানে কার্যত ঘুম কেড়ে নেওয়ার মতো জায়গায় দাঁড়িয়ে রয়েছে? এর আগে আপনি যখন আমার সঙ্গে ককরোচ জনতা পার্টি নিয়ে আলোচনা করেছিলেন, তখন ককরোচ জনতা পার্টি সবে জন্ম হয়েছে। সবে মানে সোশ্যাল মিডিয়াতে হুম। জন্মগ্রহণ করেছে, হুম। অনলাইনে তার হুম। অস্তিত্ব রয়েছে, হুম। কিন্তু মাটিতে তার কোনো অস্তিত্ব ছিল হুম। না। হুম। কিন্তু তখন তাদের যে দাবিগুলো হুম। ছিল, বা তার সংগঠনের সদস্য হতে গেলে কি করতে হবে, বিষয়টা যেটা ছিল, হুম। সেইটার উপরে কথাবার্তা হয়েছিল। হুম। কিন্তু তারা এবারে মাটিতে নেমেছে, হুম। তাদেরও স্পোক্স পার্সন তৈরি হয়েছে, হুম। তাদেরও কর্মসূচি একাধিক ইতিমধ্যে তারা করেছেন। হুম। এবং সেই হতে হতে আজকের এই অবস্থা। হুম। যন্তর মন্তরে প্রথমে অবস্থান শুরু হয়েছিল, তারপর আমরণ অনশন শুরু হয়েছে। এই আমরণ অনশনের নেতৃত্বে ডক্টর সোনম ওয়াংচুক ঠিকই, হুম। তাছাড়াও বেশ কিছু বামপন্থী ছাত্ররা, হুম। হুম। ছাত্রীরাও হুম। রয়েছে। আয়সা 3 জন আয়েশা ছাত্রছাত্রী রয়েছে, আছেন। আমি শুনেছি এসএফআই এরও হ্যাঁ, কিছুজন হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইত্যাদি ইত্যাদি। আমি সবটা এসে ভাই তো ঐশী ঘোষ একটা দিল্লি হাইকোর্টে একটা মামলাও করেছেন। হ্যাঁ। তো সব মিলিয়ে ককরোচ জনতা পার্টি হুম। এবং সোনম ওয়াংচুকের মতো মানুষ হুম। ককরোচ জনতা পার্টির প্ল্যাটফর্মটাতে কিন্তু তিনি এসেছেন। হুম। তাকে কেউ ডেকে আনেনি, তিনি প্রথম থেকে তিনি এগিয়ে এসেছেন। অর্থাৎ সব মিলিয়ে ককরোচ জনতা পার্টি, যেটাকে একসময় হেয় করার একটা জায়গা ছিল, হুম। ও সোশ্যাল প্ল্যাটফর্মে সবাই অনেক কিছু করতে পারে, হুম। মাটিটা হচ্ছে শক্ত মাটি, সেখানে নেমে করার মতো হিম্মত তাদের নেই। হুম। কিন্তু ইতিমধ্যে সেই অবস্থাটা কিন্তু নেই, ককরোচ জনতা পার্টিকে হেয় করার মতো জায়গাটা এখন নেই। হুম। ককরোচ জনতা পার্টি বিশেষ করে ছাত্র যুবদের অন্তরে হুম। জায়গা করে নিয়েছে। এখন আবেগ অনুযায়ী তারা জায়গাটা করে নিয়েছে, হুম। কিন্তু আবেগের বহিঃপ্রকাশ কিভাবে হবে, হুম। সরকারকে কিভাবে, সরকারকে তো নিশ্চয়ই চিন্তিত করছে, কিন্তু সরকারকে আরো কোনো রকম ভাবে সমস্যা মানে আমি কোনো অসাংবিধানিক সমস্যা নয়, এই হুম। গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে কি কাছে তারা মানে পৌঁছাবে, হুম। সরকারকে তাদের দাবি দেওয়া জানাবে। সহবত শেখাবে, হুম। সেই জায়গাটা
কেমন হবে সেটা আমি আগামী পূর্বাভাস করতে পারছি না, হুম। কিন্তু আগামী দিনে ককরোচ জনতা পার্টি আহ, একটা নতুন দিশা দেখাবে ভারতবর্ষের ইতিহাসে। অভিজিৎ দীপকে প্রতিষ্ঠাতা যিনি, তিনি তো সে সময় ছিলেন বিদেশে, মানে আমেরিকায়, সে সময় বস্টনে পড়াশোনা করছিলেন। সেখান থেকে ফিরে এলেন, ফিরে এসে এই পুরো প্রক্রিয়াটা শুরু হলো। আজকে ককরোচ জনতা পার্টি শুধুমাত্র যে দিল্লিতে আটকে রয়েছে তা নয়, সর্বত্র ডালপালা তাদের ছড়াচ্ছে। বাংলার বুকে অনেক ক্ষেত্রে অনেক আওয়াজ টাওয়াজ উঠছে, এটা দেখতে পাচ্ছি। আপনার কি কোথাও স্যার এটা মনে হচ্ছে যে যুব বিস্ফোরণের যে প্রশ্ন আপনাকে আমি ঠিক মাস দেড়েক দুয়েক আগে আমি করেছিলাম, সেই যুব বিস্ফোরণের সম্ভাবনা ধীরে 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 বেড়ে যাচ্ছে? বাড়তেই হবে। পরিস্থিতি যেভাবে যাচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই বিষয়গুলোতে সারা ভারতবর্ষের, এছাড়া সাধারণ মানুষের যে বেঁচে থাকার যে ন্যূনতম চাহিদা, সেগুলো পাওয়ার ক্ষেত্রে যে সমস্যা দেখা দিচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, তেল পেট্রোলের দাম বৃদ্ধি, নানা রকম সমস্যা তো হুম। মানুষের আছে। হুম। সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্র যুবরাই তো পথ দেখায়। হুম। হুম। ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, ভগৎ সিংরাই তো একটা পথ দেখিয়েছিল এক সময়। তো তাদেরই তো উত্তরসূরি এখনকার ছাত্র যুবরা। তাদের সম্পর্কে আমাদের যাই ধারণা থাকুক না কেন, তারা পরিস্থিতির সঙ্গে আহ, বুঝে, পরিস্থিতিটাকে অনুধাবন করেই তারা এই ককরোচ জনতা পার্টি করে রাস্তায় নেমেছে। হুম। ও নিশ্চয়ই তারা আহ, তবে ভারতবর্ষের অনেক বড় জায়গা, তো বহু ভাষাভাষীর জায়গা। হুম। তারাই ভারতবর্ষের উপযোগী করে কোনো আন্দোলন গড়ে তুলবে, ভারতকে, ভারতের সংবিধানকে বাঁচাবে আশা করছি। স্যার, অনেক মহল থেকে দাবি করা হচ্ছে, মানে বেসিক্যালি আর কি, সরকারের ঘনিষ্ঠ লোকজনরা দাবি করছেন আর কি, কাগজ টাগজে পড়লাম, যে এটা আসলে এই ককরোচ জনতা পার্টি আসলে হচ্ছে, এবং সোনাম ওয়াংচুককে জড়িয়েও বলা হচ্ছে যে এরা হচ্ছে আসলে আপের এক্সটেন্ডেড পার্ট, মানে আসলে আপের হয়ে কাজ করছে এরা। তো এটা কি দাগিয়ে দেওয়ার চেষ্টা, আন্দোলনটাকে ফিকে করে দেওয়ার চেষ্টা, মানে স্বীকৃতি না দেওয়ার একটা অন্য পন্থা বলে মনে হচ্ছে আপনার কোথাও? অবশ্যই, আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো অবশ্যই দাগিয়ে দেওয়ার, আহ, কালি ছিটিয়ে দেওয়ার, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার, এগুলোর অপচেষ্টাই বলা হয়। এবং এটা 2014 সালের পরে, হুম। মোদীর নেতৃত্বে ভারতবর্ষের সরকার আসার পরে, হুম। মোদী যেভাবে রাজ চালিয়ে যাচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে মানুষের বহু রকম অসন্তোষ, ক্ষোভ মণিপুরে এখানে সেখানে দানা বাঁধছে। এবং সব ক্ষেত্রেই যারাই কোনো আন্দোলন করছে বা সরকারকে প্রশ্ন করছে, সরকার তাদেরকে এইভাবে দাগিয়ে দিচ্ছে। এর অসংখ্য উদাহরণ ইতিমধ্যে তৈরি হয়ে হুম। গেছে। হুম। যেমন আমি একটা উদাহরণ দিই, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে মামলা টামলা দিয়ে পরে দেখা গেল সে মামলার ক্ষেত্রে যে অভিযোগগুলো আনা হয়েছিল সবটাই ভুয়ো। আমরা আগে ভুয়ো ডাক্তার, ভুয়ো অমুক জানতাম, কিন্তু মামলার যে অভিযোগটা ভারত সরকারের, সিবিআই না ইডি না কারা অভিযোগ করেছিল, হুম। সেই অভিযোগটাই ভুয়া। বা সংবাদ জগতের, এটা প্রশাসনের ক্ষেত্রে হুম। বললাম, হুম। একটা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে বললাম, সংবাদ জগতের ক্ষেত্রে নিউজ ক্লিক বলে একটা ইউটিউব চ্যানেল হুম। প্রবীর পুরকায়স্থের নেতৃত্বে দিল্লিতে চলছিল, এবং সরকারকে প্রশ্ন করা, সরকারের কাজের সমালোচনা করা ইত্যাদি করছিল। তাকে মিথ্যে অভিযোগ দিয়ে তাকে গ্রেপ্তার করে সেই নিউজ চ্যানেল, নিউজ ক্লিক চ্যানেলটাই তুলে দেওয়া হলো। তাদের নানা রকম অভিযোগ আনা হলো, দেখা গেল সমস্ত অভিযোগগুলোই ভুয়া। অর্থাৎ কেন্দ্রীয় সরকার তার যে সকল ওই সিবিআই, ইডি ইত্যাদিকে হুম। ব্যবহার হুম। করে, হুম। বা তার যে প্রচার যন্ত্র, প্রোপাগান্ডা মেশিন, হুম। যেটা আমরা এখন গদি মিডিয়া, আইটি সেল, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি খুব প্রচলিত হয়ে গেছে, তারা হচ্ছে যেন তেন প্রকারেণ মিথ্যে, অর্ধসত্য, ভুয়া অভিযোগ এনে নানা রকম ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। হুম। হুম। আর সোনম ওয়াংচুককে তো বেশ এই তো কিছুদিন আগে গ্রেপ্তার করে 100 দিনের উপর জেল খাটিয়ে হুম। দিয়েছে। হুম। হুম। হ্যাঁ, কিন্তু আমি জানি কোর্ট কাচারি কি বলবে আমি জানি না, কিন্তু ওই লোকটার সম্পর্কে যে অভিযোগ এনে তাকে জেলে বন্দি করে রাখা হয়েছিল, সবটাই হচ্ছে সাজানো। আচ্ছা। অতএব এক্ষেত্রেও যে কথা, সব কথা বলা হচ্ছে আর কি, হুম। দীপকে সম্পর্কে, ককরোচ জনতা পার্টি সম্পর্কে, বা সোনম ওয়াংচুক সম্পর্কেও, হুম। এগুলো সবটাই হচ্ছে হেয় প্রতিপন্ন করে
দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে ধরুন বিজেপি একটা লম্বা সময় সরকারে রয়েছে, কেন্দ্রীয় সরকারে রয়েছে, আমি দেশের কথা বলছি। হুম। এই পরিস্থিতিটাতে কিন্তু অনেকবার বিজেপিকে নিয়ে নানান প্রশ্ন উঠেছে, নানান পরিস্থিতি তৈরি হয়েছে, কখনো জটিল, কখনো মানে আহ, যাকে বলে ঘূর্ণায়মান, এরকম পরিস্থিতি নানান সময় নানা রকম তৈরি হয়েছে। কিন্তু বিজেপি তারপরেও টিকে রয়েছে, মানে আজও বিজেপি ক্ষমতাতে রয়েছে। এটা কারণটা কি? মানে যাদের সম্পর্কে এত অভিযোগ উঠে আসছে, তারা কি করে সেই অভিযোগ খণ্ডন করছে এবং দিনের পর দিন সরকারে থাকছে? মানে কোথাও কি তাহলে ভালো কাজের একটা ধারা আছে, নাকি অন্য কোনো পদ্ধতি তারা অবলম্বন করেছে? এবং এই প্রশ্ন আমি একজন সাধারণ শিক্ষকের পক্ষে উত্তর দেওয়া খুব কঠিন, তবু আমার একটা বিশ্লেষণ আছে। হুম। সেটা আহ, আন্তর্জাতিক পরিস্থিতি, জাতীয় পরিস্থিতি, সোশিও ইকোনমিক কন্ডিশন ইত্যাদি বিবেচনা করে একটা তো উত্তর হওয়া উচিত। হুম। আমি অত বিশ্লেষণ করে হতে পারবো না, কিন্তু আমি সাধারণ একটা প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক ছাত্র হিসাবে আমার একটা ব্যাখ্যা আছে, হুম। আহ, সাধারণ ব্যাখ্যা। হুম। এবং সেই সাধারণ ব্যাখ্যাটা হচ্ছে যে জোর যার মুলুক তার একটা কথা ছোটবেলা থেকে আমরা গ্রাম বাংলায় শুনেছি, হুম। কিন্তু আমরা সেটা জানতাম যে এলাকার মধ্যে মধ্যে সেটা সীমাবদ্ধ। হুম। সেটা যে আন্তর্জাতিক ক্ষেত্রেও সীমাবদ্ধ মানে মানে হতে পারে, হুম। আমার সেটাই মনে হচ্ছে। কেন, এই যে তথ্য প্রযুক্তির যে বিস্ফোরক অগ্রগতি হয়েছে, হুম। তারপরে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ইন্টারনেট, এইসব বিষয়গুলো যে এসছে, এবং সেগুলো ব্যবহার করার মধ্য দিয়ে পুঁজির যে মানে অবাধ বিচরণ, হুম। পুঁজি যে আর দেশের বাউন্ডারির বাইরেও পুঁজির বিচরণ করছে, হুম। যাকে আমরা এখন বলি বিশ্বায়িত ধান্দা পুঁজি আর কি। এবং বিশ্বায়িত ধান্দা পুঁজির ফলে ভারতবর্ষের যারা পুঁজিপতি, আমরা যখন ছোটবেলায় পুঁজিপতিদের নাম শুনতাম টাটা, বিড়লা, মফৎলাল, গোয়েঙ্কা, এই সকলের নাম শুনতাম। হুম। এখন শুনি আদানি, আম্বানি। হুম। এবং এই সরকার, বর্তমান যে সরকার, যারা নানা রকম প্রশ্ন মুখোমুখি হলেও সেটাকে ওভারকাম করে তারা এগিয়ে যাচ্ছে, হুম। এটাই তো প্রশ্ন। হুম। এবং আমরা জানি যে 2014 সালের আগে চার্টার ফ্লাইটে করে মোদিকে এমনভাবে সারা ভারতবর্ষে নির্বাচনী প্রচারে ব্যবহার করা হয়েছে, তার পিছনে বৃহৎ পুঁজির একটা প্রয়োগ ব্যবহার ছিল। অর্থাৎ পুঁজিপতিদের একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে মোদি কিন্তু গুড গভর্নেন্স, গুজরাটের গুড গভর্নেন্সের একজন গুড বয় হিসেবে তাকে প্রজেক্ট করে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে তাকে বসানো হয়েছে। হুম। এবং তাদেরই মদতে হুম। হুম এবং আরএসএস এর পরিকল্পনা সবটা মিলিয়ে বিজেপি সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো একে 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 করে কবজা করে নিচ্ছে। হুম। হ্যাঁ, রাষ্ট্রপতি ভবন, রাজভবন, আহ, পার্লামেন্ট, ইত্যাদি ইত্যাদি। হুম। বিভিন্ন রাজ্যের সরকার এই সময়কালে অসংখ্য উদাহরণ আছে, দল বদল, এমনকি রাজ্যে রাজ্যে সরকার বদল। হুম। মানুষের রায়ে একটা সরকার আসছে, কিছুদিন পরে সেই সরকার বদলে আর একটা নতুন সরকার হয়ে যাচ্ছে। হুম। মহারাষ্ট্রে আমরা সময় দেখেছি, মধ্যপ্রদেশে আমরা দেখেছি, এরকম হচ্ছে। এবং এই সম্প্রতি পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখছি, হুম। হুম, এই সম্প্রতি পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখছি, এটা সাধারণ নির্বাচন, বিধানসভা নির্বাচন প্রতি 5 বছর ভাগা তো হয়েছে। 15 বছর একটা সরকার ছিল, তিনি হেরে যেতেই পারেন তার দল, হুম। আবার অন্য কোনো সরকার দল নির্বাচিত হয়ে সরকার করতে পারে, এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই। অতএব যারা পরাজিত হয়েছে কিন্তু 80টা বিধানসভার আসন জিতেছে, 40% উপর ভোট পেয়েছে, তারা বিরোধী আসনে বসবে। কিন্তু তারা সব একটা নতুন একটা প্ল্যাটফর্ম, ঋতব্রত তৃণমূল নামক একটা প্ল্যাটফর্মের মধ্যে সবাই জয়েন করে যাচ্ছে। হুম। শুধু কি তাই, রাজ্যসভায় সাংসদ, তৃণমূলের প্রতীকে নির্বাচিত সাংসদ, তিনি পদত্যাগ করছেন, পরে বিজেপিতে জয়েন করছেন, তারপরে মনোনয়ন পাচ্ছেন, মনোনয়নপত্র দাখিল করে আবার নির্বাচিত হয়ে বিজেপির দিকে চলে যাচ্ছে। এটা কি কোনো সাধারণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক পরিবেশে খুব স্বাভাবিক ঘটনা বলে মনে হয়? হ্যাঁ, যে আমি তৃণমূলের রাজ্যসভায় নির্বাচিত হয়েছি প্রতীকে, হুম। হঠাৎ আমার মনে হলো তৃণমূল খুব খারাপ, হুম। আমি পদত্যাগ করে দেবো। তারপরে আমি হঠাৎ মনে হলো বিজেপি খুব ভালো, হুম। না বিজেপিতে জয়েন করে গেল। তারপরে বিজেপি আমাকে সঙ্গে সঙ্গে এত ভালো, তার পুরনো দলীয় কর্মীদেরকে মনোনয়ন না দিয়ে আমাদেরকে মনোনয়ন দিয়ে দিল, এবং আমরা নির্বাচিত হয়ে আবার আসল জায়গায় চলে গেল। হুম। এই খেলাটা
পেছনে কোনো বড় খেলা নেই মনে হচ্ছে? আচ্ছা, বা এই যে যাদেরকে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে হুম, আমরা মদন মিত্র, কি জ্যোতিপ্রিয় মল্লিক, হুম, কি আহ, ফিরহাদ হাকিম, এরকম অসংখ্য উদাহরণ আছে, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য ইত্যাদি। এরা বিজেপি সম্পর্কে তাদের কি বক্তব্য হুম, আমরা সব শুনেছি, হুম, সেগুলো উল্লেখ আর করতে চাইছি না। এবার এখন বিজেপি সরকার এসছে, হুম, সরকার এসে ইডি সিবিআই এটা সেটা আহ, শুরু হয়েছে। হুম, যখনই যে নোটিশ পাচ্ছে সে একটা ঋতব্রত শিবিরে চলে যাচ্ছে, হুম, বিজেপিতে যাচ্ছে না, ঋতব্রত শিবিরে যাচ্ছে, এবং তারপরে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই ইত্যাদি কিছু হচ্ছে না। হুম, কারণ ইডি সিবিআই আমাদের দেশের সংবিধান অনুযায়ী একটা নিরপেক্ষ সংস্থা। হুম, তারা ভারত সরকারে বিজেপি আছে না কংগ্রেস আছে না কে আছে তার উপরে বিবেচনা করে তার তো তদন্তটা এগোবার কথা নয়। হুম, দেশের সংবিধান আইন অনুযায়ী তদন্তটা এগোবার কথা। তাহলে এই যে সাংবিধানিক সংস্থাগুলো সিবিআই, ইডি, ইসিআই মানে ইলেকশন কমিশন অফ হুম, ইন্ডিয়া, রাজ্যপাল, রাজভবন, এরা কেউই আজকাল আর সংবিধানের নামে শপথ গ্রহণ করে হুম, সংবিধানের দায়িত্ব পালন করার জায়গায় নেই। হুম, সেই কারণে বলছি যে এরা সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও সংবিধানকে মান্যতা দিয়ে তারা কাজকর্ম পরিচালনা করছে না। কেন করছে না? আমি সাংবিধানিক পদে গেছি, সংবিধানের নামে শপথ গ্রহণ করেছি, সংবিধান রক্ষার দায়িত্ব আমার উপরে বর্তেছে, আমি সেই কাজটা করছি না। হুম, এই যে ইউনাইটেড নেশনসের তরফ থেকে ভারত সরকারের কাছে চিঠি এসছে, আপনি হয়তো জানেন কিনা জানি না, হুম, চিঠি এসছে যে ভারতবর্ষের ইলেকশন কমিশনকে দিয়ে, এসআইআর কে দিয়ে যে বহু মানুষের ভোটাধিকার হুম, কেড়ে নেওয়া হচ্ছে, হুম, এটা কেন হচ্ছে? এটা আমি যখন প্রশ্ন তুলছি, সেই প্রশ্নটা যথাস্থানে যাচ্ছেও না। হুম, বা যদি এটাকে নিয়ে আমি সরব হই তাহলে আমাকে দেশদ্রোহী বা পাকিস্তানি বা অন্য কিছু একটা বলে গালাগাল দেওয়া হচ্ছে, হুম, যেটা আমার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকারের এগেনস্টে চলে যাচ্ছে। হুম, তারপরে যখন ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে ইউনাইটেড নেশনস থেকে এই প্রশ্নটা আসছে, তখন গুরুত্বটা বুঝতে হবে। হুম, তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেন দাবেদারি করছে কারো হয়ে? মানে সংবিধানের নির্দেশ পালন তো সে করছে না, এই হুম, প্রশ্নটা তো এখানে উঠে যাচ্ছে। হুম, কেন করছে না? এর পেছনে একটাই কারণ হচ্ছে এই যে বিশ্বায়িত ধান্দা পুঁজির প্রভাব বা দাপট, অর্থাৎ ওই জোর যার মুলুক তার কথা বলছিলাম। আজকে আপনি ভাবুন তো একটা জিনিস, খুব সাধারণভাবে ভাবলেই হবে, এর জন্য খুব বিশ্ব রাজনীতি জানার দরকার নেই। আমরা যারা পশ্চিমবঙ্গবাসী, 11 সাল থেকে 26 সাল অবধি মমতার নেতৃত্বে সরকার দেখছি, হুম, ভালো খারাপ পচা যাই হোক না কেন, হুম, কিন্তু তার যারা মমতা ব্যানার্জির দলের যারা, হুম, তারা সবসময় এই কথাটা বলেই তাদের বক্তব্য শুরু করতেন, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, যুবরাজের সেনাপতিত্বে, হুম, ইত্যাদি ইত্যাদি। হুম, হুম, আজকে যদি মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতেন, তাহলে যারা এই যে 21শে জুলাইয়ের জন্য আলাদা মঞ্চ হবে বা হুম, আলাদা কি একটা হুম, গোষ্ঠী তৈরি হয়েছে, ঋতুব্রত গোষ্ঠী, হুম, হতো? ভালো তৃণমূল। ভালো তৃণমূল এটা হতো? বা সুখেন্দু শেখর রায় নাকি স্বাধীনতা সংগ্রামীর ছেলে, হুম, সে কি তৃণমূল ছেড়ে বিজেপি দিকে আবার বিজেপির হয়ে আর যেত? যেত না। আমি 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 মনে করি যেত না। হুম, অর্থাৎ এটা কি ধান্দাবাজি তো। রাজনীতিতে রাজনীতিক নেতারা মন্ত্রীরা, সাংসদরা যদি ধান্দাবাজি করে, হুম, তাহলে সাধারণ মানুষের জন্য যে তার দায়বদ্ধতা, হুম, সাংবিধানিক যে দায়বদ্ধতা, আইনের শাসন কোথায় থাকছে? থাকছে না। অর্থাৎ এই যে একটা চরম সংকট সমাজে দেখা দিয়েছে, হুম, এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মানুষের নারী নিরাপত্তা, মানুষের জীবনের চাহিদা পূরণের যে প্রয়োজনীয় ন্যূনতম বিষয়, সেগুলো এখন অগ্রাধিকার পাচ্ছে না। হুম, কোনো সংবাদ মাধ্যমে এই নিয়ে কোনো আলোচনা নেই। হুম, হ্যাঁ, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কি কোথায় কি হচ্ছে তার কোনো খবর নেই। এখন সন্ধ্যাবেলা কে কোন দলে গেল, কেন গেল, হুম, এই নিয়ে আলোচনা চলছে। হুম। যে কলকাতা ময়দান নিয়ে যেটা হতো আর কি, ইস্টবেঙ্গলে হ্যাঁ, কে গেল আর মোহনবাগানে কে গেল সে দলবদলের সময়, খুব সেই খুব হিসেব রাখা হতো, সেরকম টাইপের হিসেব রাখা হচ্ছে। অর্থাৎ আমাদের আলোচনার জায়গাটা কেমন সরে যাচ্ছে। হুম, সমাজ, মানুষ, মানুষের মূল্যবোধ, নীতি নৈতিকতা, শিক্ষার অগ্রগতি, স্বাস্থ্যের সচেতনতা ইত্যাদি যে বিষয়গুলো, পরিবেশ, হুম, নারী নিরাপত্তা, হ্যাঁ, মেয়েদের অধিকার, হুম, এই বিষয় টিষয়গুলো কোনো আলোচনার মধ্যেই নেই। হ্যাঁ,
সন্ধ্যাবেলায় কি যেন কে কোন দলে চলে গেল, কালকে আবার কে কোন দলে যাবে, আজকে শিশির অধিকারী সম্পর্কে উনি কি বললেন, আজকে মুখ্যমন্ত্রী সম্পর্কে উনি কি বললেন, এইসব নিয়ে তো চর্চা হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এই চর্চাটা কোনো বিচ্ছিন্ন নয়, সারা ভারতবর্ষের নিরিখেও বলছি। অর্থাৎ আজকে আদানিরা কত 100 কত নম্বর পজিশনে ছিল সারা ভারতবর্ষের নিরিখে, তার অবস্থান এখন দেখি 2 নম্বরে না 6 নম্বরে কোথায় উঠে এসেছে। হ্যাঁ, অর্থাৎ পুঁজির মানে স্তূপীকরণ হয়েছে বা একত্রীকরণ হয়েছে এত অল্প সময়ের মধ্যে, এটা কি কখনো সম্ভব? হ্যাঁ, আমি একটা চাকরিতে ঢুকলাম, যেদিন ঢুকলাম আমার আয় কত মাসে আমি জানলাম, তার কয়েক বছরের মধ্যে আমি কয়েক কোটিপতি হয়ে গেলাম। এটা কি সাধারণভাবে হয়? আমরা কি একেবারেই কিছু বুঝি না নাকি? হ্যাঁ, অর্থাৎ এটা যা চলছে এর একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে। জাতীয় প্রেক্ষাপটে আমি যদি ফিরে আসি, যে বিশ্বায়িত ধান্দা পুঁজির দাপটে টাকা ব্যবহারে, হ্যাঁ, টাকার ব্যবহারে মানে অর্থের ব্যবহারে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে মোদীর নেতৃত্বে বিজেপি সরকার করায়ত্ত করে এই সকল কাজগুলো করছে। স্যার আপনি সংবাদ মাধ্যম নিয়ে একটা বিষয় তুলে ধরলেন, আমি সেই কারণে আপনাকে একটা প্রশ্ন করবো। আপনি গতকাল সম্ভবত ফেসবুকে একটা পোস্ট আপনি করেছিলেন যে আপনি চান যে সমস্ত সংবাদ মাধ্যমে প্রাইম টাইমে যেন সোনম ওয়াংচুককে নিয়ে এপিসোড করা হয়, মানুষ এটা নিয়ে চর্চা করুন। আপনি সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনি শিক্ষার সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে থাকা মানুষ, ফলে আপনি চেয়েছেন যে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হোক। আপনার মনে হয় আপনার এই লক্ষ্য বা আপনার এই চাহিদা বা আপনার এই স্বপ্ন যদি আমি বলি, সবসময় সেটা বলা হয়। সেটা পূরণ হবে? না, আমরা আকস্মিক, আমার চাহিদাটার মধ্যে কোনো খাদ নেই। হুম হুম সামগ্রিকভাবে ভারতবর্ষ, সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থান সবকিছু বিবেচনা করে এবং সোনম ওয়াংচুকের নেতৃত্বে কক্করোজ জনতা পার্টির প্ল্যাটফর্মে যে আন্দোলনটা হচ্ছে তার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। হুম হুম এইখানে দাঁড়িয়ে ভারতবর্ষের সংবিধানের গুরুত্বপূর্ণ চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের একটা বড় ভূমিকা আছে, যেটা আমরা আন্না হাজারের ক্ষেত্রে দেখছি, হুম যেটা আমরা দিল্লিতে নির্ভয়া ধর্ষণ খুনের পরে আমরা দেখেছিলাম, হুম হুম যেটা আমরা পশ্চিমবঙ্গেও অম্বিকেশ মহাপাত্রের ক্ষেত্রে, তপন দত্ত খুনের ক্ষেত্রে, বরুণ বিশ্বাস খুনের ক্ষেত্রে, কামদুনিতে গণধর্ষিতা নৃশংস খুনের ক্ষেত্রে বা আর অনেক ক্ষেত্রে 2016 আগে অবস্থায় আমরা দেখেছিলাম। হুম হুম তো 16 পরে যে এই বিষয়টা উধাও হয়ে গেছে, হুম আমি তো আমার অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি, বিশেষ করে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম সম্পর্কে। 16 সালের পরে আমি দেখেছি পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম দুটো ভাগে ভাগ হয়ে গেছে, হয় তৃণমূলের হয়ে কথা বলছে, নাহলে বিজেপির কথা বলছে, আর কোনো সাধারণ মানুষের কথা বলা যায় না। তারপরে এই 26-এর বিধানসভা নির্বাচনের পরে আমি যেটুকু এখন ইঙ্গিত পাচ্ছি, হুম সবটাই বিজেপির পক্ষেই কথা বলছে, তৃণমূলকে দোষারোপ করে বিজেপির সঙ্গে বিজেপি ভালো, তৃণমূল যা আগে করেছিল, আগে হয়তো যে চ্যানেলগুলো তৃণমূলের আগের দোষগুলোকে অতটা সামনে আনেনি, এখন সেগুলোকে সামনে খুঁড়ে খুঁড়ে এনে দেখানো হচ্ছে বিজেপি ভালো। মানে এখন সমস্ত মাধ্যম পশ্চিমবঙ্গের আমার মনে হয় এসব প্রো বিজেপি কাজ করছে। আগে যেমন একটা বাইনারি ছিল, কিছু বিজেপি কিছু তৃণমূল, এখন আমার মনে হচ্ছে, আমার বিশ্লেষণে বলছে, বেশিরভাগ মানে সবটাই তৃণমূলের পক্ষে বলছে, এই বিজেপির পক্ষে বলছে। তো সেই নিরিখে আমার আবেদন তো থাকবেই। কেননা সংবাদ মাধ্যমের, আমি যদিও সংবাদ মাধ্যম এখন বিকে গেছে, গদি মিডিয়া হয়ে গেছে, আমাদের যে ইন্ডেক্স যেটা বলে প্রেস ফ্রিডম ইন্ডেক্স, সারা দেশ বিশ্বের আমাদের অবস্থান প্রতিনিয়ত নামছে, তাতে যথেষ্ট কারণ আছে, এমনি এমনিতে নামছে, তোমাকে জোর করে ঘাট ধরেই নামিয়ে দিচ্ছে নাকি, তোমার অবস্থান থেকে সেটা সবই জানি। এই সংকট মুহূর্তে আমি জানি, তাও আশা তো করতেই হবে সংবাদ মাধ্যমের একটা ভূমিকা আছে এইখানে। অল্টারনেটিভ মিডিয়া কিছুটা কাজ করছে বলে আমরা জানতে পারছি, আরো 5টা লোকের কাছে আবেদন করতে পারছি, একটা জেনারেল পিটিশন আমরা আজকে সাইন করলাম। আচ্ছা, সোনম ওয়াংচুককে নিয়ে। আচ্ছা, সেটা সেটা কারা 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 করলেন আপনারা? আমি করিনি, কেউ ইনিশিয়েট করেছে, আমার কাছে এসছে, আমি স্বাক্ষর দিয়েছি। আচ্ছা, এবং সেটা
কয়েক ঘন্টার মধ্যে 1 লক্ষের উপর স্বাক্ষর হয়ে গেছে আচ্ছা আচ্ছা, মানে এটা অনলাইন? অনলাইন। আচ্ছা, ওকে। এই যে অল্টারনেটিভ যেটা হুম হুম প্ল্যাটফর্ম বলছি আর কি, হুম খবরের কাগজ হুম এটা অনেক পুরনো, হুম তারপরে কেবল টিভি চ্যানেল, হুম তারপরে এটা আগে এসছে, তারপরে তো ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ইত্যাদি তারপরে এসছে, ফেসবুক, টুইটার, এটা সেটা। তো এখন ফেসবুক, টুইটার গুলোতেও আমরা কথা বলার মধ্য দিয়ে একটা প্রচার আমরা রাখতে পারছি। হুম কিন্তু এইটা যদি সন্ধ্যাবেলার প্রাইম টাইম আলোচনাটা হতো, হুম খবর কাগজে এটাকে গুরুত্ব দিয়ে লেখালেখি হতো, হুম তাহলে আরো বেশি মানুষের কাছে খবরটা পৌঁছাতো। এটা সংবাদ মাধ্যমের একটা দায়িত্বের মধ্যে পড়ে। বুঝতে পেরেছি। স্যার, আপনি এই যে সোনাম ওয়াংচুকের জন্য যে আপনি যে একটা জয়েন্ট পিটিশন যে আপনি সাইন করেছেন, এটার মূল লক্ষ্যটা কি? মানে ওই ওনার যে অনশন সেটাকে সমর্থন করা? অবশ্যই সমর্থন করা এবং ভারত সরকারের কাছে আবেদন করা হুম যে দ্রুত ওনার সঙ্গে বসে আলোচনা করে এটাকে মিটিয়ে ফেলুন। আচ্ছা, আমাদের মানে তার মানে কি, গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা হওয়া উচিত সেইটার আবেদনই আমাদের করতে হচ্ছে। তার মানে এইটাকে সোনাম ওয়াংচুককে সাপোর্ট করা মানে তো ধর্মেন্দ্র প্রধানের অবশ্যই। পদত্যাগ। আমি তো, আমাদের ভারতবর্ষ স্বাধীনতা তো 1947 সালে হয়েছে, হুম আর 2014 সাল থেকে মোদীর নেতৃত্বে সরকার চলছে। হুম তার আগে তো অনেকগুলো সরকার এসছে, অনেকগুলো কেন্দ্রীয় মন্ত্রী এসছে। হুম আমি আমার সাধারণ বুদ্ধিতেই দেখেছি, মানে আমার সাধারণ অভিজ্ঞতায় দেখেছি, কখনো রেল ধর্মঘট হয়েছে, কোনো বড় দুর্ঘটনা হয়েছে, রেলমন্ত্রীকে ঘটনাস্থলে যাওয়ার আগেই পদত্যাগ করতে হয়েছে। হুম হুম এটা এটাই আমাদের সংসদীয় দেশীয় ধারা। গণতন্ত্রে, ভারতের সংবিধানের মধ্যে কাউকে তো দায়িত্ব নিতে হবে। আমি বলছি না যে রেলমন্ত্রী দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে, হুম কিন্তু তার দপ্তরের কোনো একটা অবহেলার কারণে হুম দুর্ঘটনাটা ঘটে গেছে, হুম তাহলে তার নিরপেক্ষ তদন্ত হতে হবে। হুম আমি যদি সেই তদন্তের সংস্থার মাথায় বসে থাকি, তাহলে তদন্তটা নিরপেক্ষভাবে হবে কি করে? হুম তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে আমাকে স্টেপ ডাউন পদত্যাগ করা। করে, হুম আমি যদি দেখি যে হ্যাঁ আমি তদন্তের পরে আমি একেবারেই কি বলে, আমি কোনো দোষী নই, হুম আমি আবার ফিরে আসতে পারি, যেটা বিজেপির আগের নেতৃত্ব হুম লালকৃষ্ণ আদবানি দেখিয়েছিল। হুম হুম এটা কোনো নতুন ঘটনা নয়, বিজেপির ক্ষেত্রেও এই জিনিস রয়েছে। হুম মানে বিজেপি সরকার চালাচ্ছে, তারা নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন, আবার পরে ফিরে এসেছেন, হুম এও আছে। কিন্তু 2014 সালের পরে এই যে ক্রনিক ক্যাপিটালিজমের যে হুম প্রভাব আর কি, এখানে তুমি চুরি দুর্নীতি করো, যত পারো করো, হুম ভ্রষ্টাচার যত পারো করো, কিন্তু তুমি কখনো স্বীকার করবে না, আমার প্রোপাগান্ডা মেশিন তোমাকে এমন ভাবে ইমেজ বিল্ডিং করবে, তোমার বিরুদ্ধে কেউ কথা বললে তাদেরকে হেয় কালিমা লিপ্ত করার যা প্রোপাগান্ডা মেশিন আছে চালিয়ে যাবে। এখন প্রশ্নটা এসে গেছে, ধর্মেন্দ্র প্রধান একজনকে পদত্যাগ করতে দেশের প্রধানমন্ত্রী বলতে অসুবিধাটা কোথায়? যদি নিজে থেকে নাও করে, প্রধানমন্ত্রী বললে তো করতে বাধ্য হয়। হুম করছে না কেন? কারণ প্রধানমন্ত্রী জানে যে আমি যদি ওকে পদত্যাগ করতে বলি, তখন বলে আপনি ওকে কেন পদত্যাগ করতে বললেন না, ওকে কেন পদত্যাগ করতে বললেন না, আবার ওকে যদি পদত্যাগ করতে, তখন বলে আপনি বা দোষে কম কিসে। অর্থাৎ তীরটা চলে আসবে ঘুরে প্রধানমন্ত্রীর দিকে। ক্রনিক ক্যাপিটালিজমের যে গুড বয়, গুড গভর্নেন্সের যে মানে কি বলে ব্র্যান্ড অ্যাম্বাসাডার মোদি, গুজরাট থেকে বেরিয়ে এসে দেশের চারিদিকে ঘুরে প্রচার করে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। হুম তারপর 14 সাল থেকে যে টানা চলছে, তাকে তো প্রশ্ন উঠেই যাবে। ওই দলের অভ্যন্তরে অনেককে দেখবেন, ডক্টর সুব্রহ্মণ্যম স্বামীকে একাধিকবার বলতে শুনেছি যে মোদি যেভাবে দেশ চালাচ্ছে, যেভাবে দল চালাচ্ছে, যেভাবে সরকার চালাচ্ছে, সবটাই মধ্যে অনেক রকম ঘোটালা আছে, হুম অনেক রকম বিষয় আছে বলেছে। কিন্তু তিনি তার মতো করে চলছেন, স্টাইলে যেমন চলছেন। যেমন আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার একটা নিজস্ব স্টাইলে চলছেন, তিনি হাজার মিথ্যা কথা বলে গেলেও তিনি কখনো স্বীকার করতেন না আমি মিথ্যা কথা বলেছি। মানে মিথ্যা কথা বলেন, আর ভুল তথ্য। হুম হ্যাঁ, ভুল তথ্য। একটা উদাহরণ দিলেই বোঝা যাবে যে 1946 সালে যখন দাঙ্গা হয়েছিল কলকাতায়, হুম সেই সময় মহাত্মা গান্ধী অনশন করছিলেন দাঙ্গা নিবারণে। হুম রবীন্দ্রনাথ ঠাকুর এসে ফলের রস খাইয়ে তার অনশন ভাঙিয়েছিল। হুম যে রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মারাই গেলেন, হুম তিনি 1946 সালে এসে হুম কি আমাদেরকে সবাই গবেট ভাবে নাকি? হুম এইটার পরে মুখ্যমন্ত্রী কখনো দুঃখ প্রকাশ করেছে যে আমি ভুল বলে ফেলেছি? হুম আগামী দিনে কোনদিন স্বীকার করবে যে আমি ভুল বলেছিলাম? করবেন। এগুলো যে ক্রনিক ক্যাপিটালিজমের একটা প্রভাব। হুম মানুষ যদি হয়
এরকম কোনো প্রভাবের বাইরে থাকে, মানুষ নিরপেক্ষভাবে ভাবতে, ভুলটা ঠিকটা সত্যটা মিথ্যাটা স্বীকার করে নিতে তার অসুবিধা হচ্ছে না। কিন্তু আমাকে যদি কেউ পেছন থেকে কোনো একটা প্রভাবে চুম্বকে ধরে রাখে, আমার ঠোঁট মুখ সব লড়বে ওর নির্দেশে। আমি তো ভুলটা বলছি সেটা তো ওর নির্দেশে। এগুলো আজকাল কথা চালু আছে না, যে মানে একটু ভুলভাল কথাবার্তা বললে বেশি প্রচার পাওয়া যায়। বিতর্কিত কথা। হয়, আমি শুনেছি। হুম। হঠাৎ দেখা গেলো এই নিয়ে চর্চা চলছে, এটা ফালতু বলেছে। অবশ্য হ্যাঁ, একটা পদাধিকারী এরকম জায়গায় বসে বলা উচিত না, সেটা নিয়ে চর্চা হওয়া উচিত, কিন্তু চর্চার মধ্যে যদি কারো কারো খ্যাতি পাওয়া যাবে, এসব চলছে। খুব খুব সহজ সরল বিষয় নয় আর কি। আমাদের বিজ্ঞানের যে সহজ সরল বিষয়, বিজ্ঞানের বিষয় খুব অনেক সময় আমরা বলি খুব জটিল বিষয়। বিজ্ঞানের বিশ্লেষণ করে কারণটা বের করে আনার অনেক সময় তো পদ্ধতিতে জটিল হয়, কিন্তু বিজ্ঞানের নিয়মগুলো খুব সহজ সরল। জল নিচের দিকেই ধাবিত হবে, আমার আপনার নির্দেশে হবে না, তার প্রকৃতির নিয়মে হবে। পৃথিবী যেভাবে ঘুরছে সূর্যের চারিদিকে, তার ফলে যেমন দিবারাত্র হচ্ছে, তেমনি শীতকাল বর্ষাকাল ইত্যাদি হবে। বায়ু পরিবর্তন হচ্ছে, মানে জলবায়ু পরিবর্তন হচ্ছে, ইত্যাদি হবে। এই প্রকৃতির নিয়ম। এর পিছনে কি জটিল অঙ্ক আছে, কি ক্যালকুলেশন আছে, সেটা আমি নাও জানলে, আমরা সাধারণ মানুষ এটা জানি যে কাল সকালে সূর্যটা ওইদিকে উঠবে। হ্যাঁ, তার জন্য আমাকে জটিল বিজ্ঞানটা জানতে হবে। বা যে মাঝি নৌকায় করে খেয়া পারাপার করছে বা নদীতে বাইছে আর কি, সে জানে কখন জোয়ার হবে, কখন ভাটা হবে, এবং জোয়ার ভাটার ফলে তাকে নৌকাটা কিভাবে চালাতে হবে, সে সব জানে। সে কেন জোয়ার হচ্ছে, কেন ভাটা হচ্ছে, কেন অমাবস্যার সময় ভাটার টানটা বেশি হয় কি জোয়ারের উচ্ছ্বাসটা বেশি হয়, তার জটিল অঙ্ক ক্যালকুলেশন তার না জানা থাকলেও, কিন্তু সে প্রকৃতির বিজ্ঞানের নিয়মে প্রকৃতির সন্তান হিসাবে প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে সে অনেক কিছু শিক্ষিত হয়েছে, যেটা সোনম ওয়াংচুকের মধ্যে পাওয়া যায়। সোনম ওয়াংচুকের জীবনীতে শুরুতে আহ, ওই কুরুর বনেগা, কোন বনেগা কোরপতিতে বলেছিল আর কি, যে উনি এমন একটি লাদাখের অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে 5-6টি পরিবার মাত্র থাকে। সেই কারণে ওইখানে গ্রামে কোনো প্রাইমারি স্কুল ছিল না। তাহলে 9 বছর পর্যন্ত তার স্কুলে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আর সুযোগ ছিল না বলেই সে তার মায়ের ভাষায়, মায়ের শিক্ষায় সে শিক্ষিত হয়েছে। এবং সে সেটা বলছে, হ্যাঁ, যে ওই যে স্কুলটা ছিল না, প্রথাগত স্কুল ছিল না, তাহলে মায়ের সঙ্গে থেকে মায়ের ভাষায় আমি ওখানে অনেক কিছু শিখেছি, সেটা প্রকৃতি থেকে শিখেছি। এবং সেই প্রকৃতি থেকে শিক্ষাটাই আমাকে পরবর্তী জীবন গড়ে দেওয়ার ক্ষেত্রে প্রকৃতি বান্ধব শিক্ষা ব্যবস্থা, প্রকৃতি বান্ধব ব্যবস্থা গ্রহণ, ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা। ওখানে যে ও যে কারণে রোলেক্স অ্যাওয়ার্ড পেয়েছিল, ওই আইস স্তূপা তৈরি করে রাখা, তাহলে যখন জলের অভাব হবে সেই আইস স্তূপ থেকে জলটা পাওয়া যাবে। এই যে টেকনোলজি, এটা তো কোনো বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তো শেখানো হয় না। ওটা ও প্রকৃতির মধ্যে থেকে, নলেজ থেকে ও করেছে। খানিকটা বিজ্ঞানের শিক্ষা তার আছে। এবং এইখানে একটা কথা আবারও সেই বলতে হয়, সত্যজিতের শেষ ছায়াছবি আগন্তুক, নিজের কাহিনী, সেই ছায়াছবিতে একটি জায়গায় রয়েছে যে আমি যখন কলেজে, কলকাতার একটা নামী কলেজে পড়াশোনা করছি, তার লাইব্রেরিতে গেছি। লাইব্রেরিতে গিয়ে দেখি একটা পত্রিকা, বিদেশি পত্রিকা। পত্রিকাটা পাতা জোড়া বাইসনের ছবি, এবং সেই বাইসনের ছবির তলায় লেখা আছে যে আজ থেকে 20,000 বছরে এক গুহাবাসী এই ছবিটা এঁকেছে, ছবি তোলা নয়, ফটোগ্রাফি নয়, মানে আঁকা ছবি। একজন গুহাবাসী আজ থেকে 20,000 বছর আগে এরকম একটা ছবি এঁকেছে। তখন আমার মনে হলো যে ভারতবর্ষে, এমনকি সারা বিশ্বে এমন কোনো আর্ট স্কুল আছে কি যে আমাকে এই ধরনের বাইসনের ছবি আঁকাতে শেখাতে পারে? নেই, আমি বিশ্বাস করি নেই। তার মানে সেই গুহাবাসী যদি সে ছবি আঁকতে পারে, তার মানে সে কি প্রকৃতি থেকেই সে কিছু শিক্ষা লাভ করেছে এবং সেখান থেকে সে এঁকেছে। এটা কোনো গুজব তো না, এটা গল্প কথা না, এটা ঘটনা। সত্যি এই ছবিতে তো কোনো গাঁজাখুরি গল্প থাকে না, সবই তথ্য সমৃদ্ধ ঘটনা। ঠিক একইভাবে এই যে আইস স্তূপা তৈরি করা, এলাকার মানুষকে সঙ্গে নিয়ে, তার সঙ্গে একজন ছিল, ও দেখাচ্ছিল ওই কোনবনেগা কোলপতিতে,
তার স্কুলে পড়াশোনা করে 5বার ফেল করেছে, তারপরে 6বার অন্য জায়গায় গিয়ে পাস করে সে এখন জার্নালিস্ট হয়েছে। হ্যাঁ, এবং স্বনামধন্য জার্নালিস্ট হয়েছে। অতএব এই যে আমাদের প্রথাগত শিক্ষায় ফেল করে গেলাম মানে সে কিছুই পারবে না, তার দ্বারা কিছুই হবে না, জীবন শেষ। এই যে একটা আমাদের ধারণা, হুম, বাবা মায়েরও ধারণা, হুম, স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও ধারণা, প্রতিবেশীদেরও সেই ধারণা, এই ধারণাটা যে ভুল, হুম, আমরা তো প্রচলিত ধারণার মধ্যে সবসময় ঘুরপাক করতে থাকি, তার যে ভুল এইটারই মানে এইটা দৃষ্টি দিয়ে দেখিয়ে দিয়েছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সোনম ওয়াংচুক। এরকম একটা কথিত শিক্ষক, হুম, প্রকৃতি প্রেমী প্রকৃতি বান্ধব শিক্ষক আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে অ্যাসেট। সেই অ্যাসেটকে যদি, আমার তো মনে হয় আমি যদি একটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান করতে পারতাম তার মাথায় ওকে দিয়ে বসিয়ে দিতাম। আমার তো সে ক্ষমতা নেই, সেটা পারবো না, কিন্তু স্বপ্ন আর কি। ভারত সরকার পারত, সেই সম্পদ হারানোর ভয় পাচ্ছেন। বলতে পারছি, উদ্বেগের মধ্যে আছে। জিডি আগরওয়ালের ঘটনাটা মাঝে মাঝে আবার উস্কে দিচ্ছে। এই জিডি আগরওয়ালকে নিয়ে আমি অনেক চর্চা টর্চা করে একটা প্রবন্ধ লিখেছিলাম একটা পত্রিকা প্রকাশ করার জন্য। সেটা আজকে আমি আবার তুলে নিয়ে এসে ফেসবুকে পেস্ট করে দিলাম, সবাই পড়ুক, একটু দেখুক। আমার সাধ্য মতো একটু চেষ্টা করার, কি চেষ্টা করছি তাদের ভালো হবে কি মন্দ হবে জানি না, হুম, চেষ্টাটা আমার আন্তরিক, এবং আমি চাই সোনম ওয়াংচুক বেঁচে থাকুক, হুম। কিন্তু তার আদর্শ নিয়ে সে বেঁচে থাকুক। থ্যাংক ইউ স্যার। সোনম ওয়াংচুক এই মুহূর্তে ভারতবর্ষ কেন সারা বিশ্বের হয়তো আস্তে আস্তে ছড়িয়ে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠতে চলেছে। আপনারা দেখলেন অম্বিকেশ মহাপাত্র সোনম ওয়াংচুককে নিয়ে কি বললেন, কতটা সংবেদনশীল তার বার্তা। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগলো। দেখা হচ্ছে তাদের পরের ভিডিওতে। স্যার ভালো থাকবেন। নমস্কার।